আসসালামু আলাইকুম। সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। শোক, বেদনা ও শ্রদ্ধার সঙ্গে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে দেশবাসী। সুদানে সন্ত্রাসীদের ড্রোন হামলায় 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও আহত 8। প্রধান উপদেষ্টার শোক ও উদ্বেগ প্রকাশ। হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে জানালেন প্রধান উপদেষ্টা। এ হামলা জুলাই অভ্যুত্থান নস্যাতের ষড়যন্ত্রের অংশ মন্তব্য। এবং যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে বললেন তারেক রহমান। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থামাতে গণতন্ত্র প্রতিষ্ঠার তাগিদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। শুরুতেই বিজয়ের মাস ডিসেম্বর। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর আল বদর আল শামস বাহিনী সুপরিকল্পিতভাবে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। শিক্ষক, লেখক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক ও সংস্কৃতি কর্মীদের নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধাশূন্য ও দিশাহীন করে দেওয়াই ছিল এই নৃশংসতার মূল লক্ষ্য। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ের এক ভয়াবহ অধ্যায়। স্বাধীনতার সূর্যোদয়ের ঠিক আগ মুহূর্তে জাতির চিন্তা, বিবেক ও নেতৃত্বের ভিত্তিকে ভেঙে দিতে এই হত্যাযজ্ঞ চালানো হয়। রাতের আধারে নিধন হত্যাযজ্ঞে মেতে ওঠা এ চক্র হত্যা করে 991 জন শিক্ষাবিদ, 13 জন সাংবাদিক, 49 জন চিকিৎসক, 42 জন আইনজীবী এবং 16 জন শিল্পী, সাহিত্যিক ও প্রকৌশলীকে। গভীর শোক, বেদনা ও শ্রদ্ধার সঙ্গে জাতি প্রতি বছর এই দিনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পুষ্পস্তবকের পরপরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাবেন। দর্শক, আমরা সরাসরি যাচ্ছি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন এই মুহূর্তে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন। রাষ্ট্রীয় সালাম দিবে। সশস্ত্র সালাম।
এখন মহামান্য রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। এখন মহামান্য রাষ্ট্রপতি স্মৃতিসৌধে আগত মাননীয় প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাবর্গ এবং আগত অন্যান্য অতিথির সঙ্গে কুশল বিনিময় করছেন। কুশল বিনিময়ের পর এই মুহূর্তে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে প্রস্থান করছেন মহামান্য রাষ্ট্রপতি। দর্শক দেখছিলেন শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে সরাসরি সম্প্রচার অনুষ্ঠান। মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর ২৫শে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। পরবর্তীতে যুদ্ধ করে স্বাধীন করেন বাংলাদেশকে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্য গাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন ৭১তম পর্ব। দর্শক, আমরা সরাসরি আবারও যাচ্ছি মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। সেখানে আছেন প্রধান উপদেষ্টা।
একটু পরে দিন। সম্মানিত সভাপতি, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আপনাদের আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি নিজ নিজ জায়গায় অবস্থান করার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস 2025। দেশের শ্রেষ্ঠ সন্তান হারানোর দুঃসহ বেদনার দিন। তাদের ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণের দিন। এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার আয়োজনে আপনাদের সাথে আছি আমি দেওয়ান সাইদুল হাসান। আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক, প্রতি বছর 14 ডিসেম্বর শোকের আবহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় দিন। 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের শেষ লগ্নে পুরো দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এই দেশের দোসরা মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে। বাঙালিকে মেধাশূন্য করার জন্য সুপরিকল্পিতভাবে প্রথিতযশা বুদ্ধিজীবী, বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি, সাহিত্যিক, সরকারি কর্মকর্তা সহ দেশের বহু কৃতী সন্তানকে জোরপূর্বক ধরে নিয়ে নির্মম অত্যাচার চালিয়ে নির্বিচারে হত্যা করে। এর নৃশংস নিধনযজ্ঞ সেদিন গোটা জাতিসহ পুরো বিশ্বকেই স্তম্ভিত করেছিল। বাঙালি জাতির দীর্ঘ মুক্তি সংগ্রামে এই বুদ্ধিজীবীরা মেধা, মনন ও লেখার মাধ্যমে স্বাধীনতা সংগঠকদের প্রেরণা জুগিয়েছেন, দেখিয়েছেন মুক্তির পথ, গোটা জাতিকে উদ্দীপ্ত করেছেন অধিকার আদায়ের সংগ্রামে। পুরো জাতি আজ সহমর্মিতা প্রকাশ করছে শহীদ বুদ্ধিজীবী পরিবারের স্বজনদের প্রতি, যারা দীর্ঘ 54 বছর ধরে বয়ে চলেছেন আপনজনকে নির্মমভাবে হারানোর কষ্ট ও ক্ষত। শহীদ বুদ্ধিজীবীদের বিধি আত্মার মাগফিরাত কামনা করে আজ দেশের সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।
Charge! Charge! শুধু দর্শক শ্রোতা, এইমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে পৌঁছেছেন। এখন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করার জন্য স্মৃতিসৌধের দিকে ধীর পদক্ষেপে এগিয়ে চলেছেন।
মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই মুহূর্তে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির পক্ষে সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। রাষ্ট্রীয় সালাম দিবে সশস্ত্র সালাম। অস্ত্র নামা। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর মাননীয় প্রধান উপদেষ্টা এখন দর্শক এতক্ষণ দেখছিলেন প্রধান উপদেষ্টার শ্রদ্ধা প্রদর্শন। মুক্তিযুদ্ধে অবসরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর ২৫শে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। পরবর্তীতে যুদ্ধ করে স্বাধীন করেন বাংলাদেশকে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্য গাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন ৭১তম পর্ব। ১৯৭১-এর ২৫শে মার্চের আগে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সেনা অফিসার ও সেনাদের দুর্বল করতে যেমন নিরস্ত্র করাসহ ছোট ছোট ভাগে বিভক্ত করা হয়েছিল, তেমনি পাকিস্তান বিমান বাহিনীতে চাকুরিরত বাঙালি অফিসার ও সেনাদেরও দুর্বল করতে পদক্ষেপ নিয়েছিল হানাদাররা। ২৫ তারিখ আমরা কিছু বুঝিনি। ২৬ তারিখ সকালে যখন অফিসে গেলাম আমরা সবাই, তখন আমাদেরকে বলা হলো যে ইস্ট পাকিস্তানে কিছু গন্ডগোল হয়েছে, তো এটার একটা তোমাদের মানসিক হতে পারে, কষ্ট পেতে পারে অনেকে তোমরা, কারণ ওখানে বেশ কিছু খুনাখুনি হয়েছে। তবে এটা বিহারি বাঙালির খুনাখুনি, এটা তোমাদের কিছু না, তবুও আমরা চাই যে তোমরা সেফ থাকো। এই উছিলা দিয়ে ওরা আমাদেরকে ফ্লাইং থেকে একদম অফ করে দিল। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তথ্য অনুযায়ী বিমান বাহিনীর ৩৫ জন বাঙালি অফিসার, ক্যাডেট এবং প্রায় ৫০০ বিমান সেনা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন কারণে ৭১-এর ২৫ মার্চের আগে থেকে বাংলাদেশে অবস্থান করছিলেন, আর অন্যরা বিভিন্নভাবে জীবন বাজি রেখে পাকিস্তান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনী গঠনের আগ পর্যন্ত পাকিস্তান বিমান বাহিনী থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সেনারা বীরত্বের সাথে যুদ্ধ করেন পদাতিক বাহিনীতে। বাংলাদেশ বিমান বাহিনী গঠনের পর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপপ্রধান এ.কে. খন্দকারের নামানুসারে গঠন করা হয় কিলো ফ্লাইট। সে সময়ের স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে কিলো ফ্লাইটের সদস্যরা ৩ ডিসেম্বর আকাশপথে প্রথম সফল আক্রমণ পরিচালনা করেন। বিমান বাহিনীর একের পর এক সফল আক্রমণে ত্বরান্বিত হয় মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR শনিবার একথা জানায়।
আইএসপিআর জানায় সুদানের আবি এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী নিহত হয়েছেন, আহত হয়েছেন 8 জন। বার্তা সংস্থা এএফপি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সুদানের কোরদোফানের কাদুগলি এলাকায় জাতিসংঘের ভবনে হামলা হয়েছে। এ হামলায় 6 জন নিহত হয়েছেন। এ হামলার নিন্দা জানিয়েছে সুদানের সেনা সমর্থিত সরকার। সরকারের এক বিবৃতিতে এ হামলার জন্য সরকার বিরোধী আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করা হয়েছে। সুদানের আবি এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় বাংলাদেশের 6 জন বীর শান্তিরক্ষীর শাহাদাত বরণ এবং আরও 8 জনের আহত হওয়ার সংবাদে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বীরদের এ আত্মত্যাগ একদিকে জাতির গৌরব, অন্যদিকে গভীর বেদনার। তিনি নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণে জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এই দুঃসময়ে সরকার শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকবে। সুদানের আবি এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে নিজের এক ফেসবুক পোস্টে এ ঘটনায় শোক প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ ঘটনায় আরও 8 জন শান্তিরক্ষী আহত হয়েছেন। তারেক রহমান বলেন, চলমান পরিস্থিতিতে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা জরুরি বলে মনে করেন তিনি। শনিবার রাতে সাভারে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের 2 সদস্যের উপর হামলা ও রাজধানীতে 4টি ককটেল বিস্ফোরণ হয়েছে। ঢাকা আরিচা মহাসড়কের সাভার তালবাগে পার্কিং করা একটি বাসে রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাড়িতে আগুন দেখে স্থানীয় লোকজন সাভার ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রাজধানীর উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের 2 সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উত্তরার 6 নম্বর সেক্টরে ইউএসবি স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয়েছে। রাত 8:30টার পর উত্তরা 8 নম্বর সেক্টরের রেল লাইনের পাশে ঘটনা ঘটে। অন্যদিকে শান্তিনগর, মৌচাক ও মিরপুরে 4টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মিরপুরে ফুটপাতের এক দোকানি আহত হয়েছেন। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় দুর্বৃত্তরা এসব ককটেল বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ জানিয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, গুরুতর আহত শরীফ ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে জরুরি বৈঠক করে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা বলেছেন, হাদির উপর হামলা জুলাই অভ্যুত্থান নৎসাৎ করার ষড়যন্ত্রের অংশ। চক্র মালিথার রিপোর্ট। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শুক্রবার আততায়ীর গুলিতে গুলিবিদ্ধ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ হাদির জন্য দোয়া করছে এবং তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করছে। শারীরিক অবস্থা বিবেচনায় দেশের বাইরে পাঠানোরও ব্যবস্থা করবে সরকার। দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা। এরপর প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। এর পিছনে বড় শক্তি কাজ করছে। সব অপচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নেতারা। যারা বাংলাদেশে নির্বাচন চায় না, শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা, প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি, তাদেরই এই কাজ। পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। আওয়ামী লীগ
যে এই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। ফলে এই ধরনের পরিবেশকে আমরা কিভাবে একত্রে মোকাবেলা করব এবং সেটার জন্য যেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন, সেটা যাতে অটুট থাকে। তবে বৈঠক নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি জামায়াতে ইসলামী এবং ওসমান হাদির পরিবার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের পথে উত্তরণে ষড়যন্ত্র থেমে নেই। রাজধানীতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় তিনি বলেছেন, কেবল গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থামানো যাবে, ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে বলেও সতর্ক করেছেন তিনি। আক্তার হোসেনের রিপোর্ট। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচির শেষ দিনে সমাপনী অধিবেশনে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই পরিকল্পনাকে আমরা তখনই তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, তাই নির্বাচনে ব্যক্তিগত প্রত্যাশার ঊর্ধ্বে উঠে দলের পাশে দাঁড়াতে হবে। যেই ষড়যন্ত্রগুলো চলছে, বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে, আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য। সামনে আরো কঠিন সময় আসছে উল্লেখ করে ঐক্যবদ্ধ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। তারেক রহমান বলেন, আগামীর বাংলাদেশ গড়তে কেবল বিএনপির কাছেই অতীত অভিজ্ঞতা ও পরিকল্পনা রয়েছে, তাই নেতাকর্মীদের ঘরে বসে না থেকে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। দর্শক, দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। এবার খেলার খবর। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। সুদানে সন্ত্রাসীদের ড্রোন হামলায় 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও আহত 8। প্রধান উপদেষ্টার শোক ও উদ্বেগ প্রকাশ। হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে জানালেন প্রধান উপদেষ্টা। এই হামলা জুলাই অভ্যুত্থান নৎসাতের ষড়যন্ত্রের অংশ মন্তব্য। এবং যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে বললেন তারেক রহমান। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থামাতে গণতন্ত্র প্রতিষ্ঠার তাগিদ। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।